তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। রাসূল যেটিকে ফরজ বলেছেন, আমরা কি তাকে অপশনাল ভাবতে পারি? না, কখনোই না, আমরা তা ভাবিও না। হযরতের নবুয়ত প্রাপ্তির পর থেকে মক্কায় হালকা বা গোল হয়ে বসে পড়ার চর্চা শুরু হয়েছিল। এরপর মসজিদে নববীর সুফফায় আনুষ্ঠানিক শিক্ষা, ধীরে ধীরে তা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি। ছাত্রছাত্রীর সংখ্যা পাকিস্তানের চেয়েও ৩ গুণ। এবার 11টি বোর্ডে এসএসসি এবং সমমানের পরীক্ষা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল মাদ্রাসা শিক্ষা বোর্ডে। বোর্ডের এই মাদ্রাসাগুলোর বাইরে দেশে প্রায় 40,000 মাদ্রাসা আছে, যাকে বলা হয় কওমি মাদ্রাসা। সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 70 লাখ। কিন্তু মাদ্রাসাগুলোতে আসলে কি শেখানো হচ্ছে? পৃথিবীর সবচেয়ে বেশি মাদ্রাসা যে দেশে, নিশ্চয়ই পৃথিবীর শ্রেষ্ঠতম মাদ্রাসাগুলোর 2-10টা বাংলাদেশেই আছে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। নিশ্চয়ই মাদ্রাসার ছাত্রছাত্রীরা দেশের জ্ঞান বিজ্ঞানে কর্মক্ষেত্রে রাজত্ব করছে। এত ইসলামী শিক্ষা যে দেশে, সে দেশে নিশ্চয়ই কোনো দুর্নীতি হয় না, অনিয়মের কোনো স্থান তো নেই। সবগুলো প্রশ্নেরই উত্তর না। পৃথিবীর সেরা মাদ্রাসার একটাও বাংলাদেশে নেই। কর্মক্ষেত্রে বা জ্ঞান বিজ্ঞানে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ অতি নগণ্য। আর দুর্নীতি বা অনিয়ম, বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন। তাহলে এত ধর্মীয় শিক্ষা, এত মাদ্রাসা থেকে কি লাভ হলো? 610 সালে হযরতের নবুয়ত লাভের পর মক্কায় যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া বিপজ্জনক, তখন সাহাবী আরকাম ইবনে আবিলের বাড়িতে তৈরি হয় ইসলামের প্রথম এডুকেশন স্পেস। এখানে কোনো বেঞ্চ ছিল না, ছিল হালাকা, গোল হয়ে বসা, শিক্ষক মাঝখানে, ছাত্ররা চারপাশে। সেই থেকে শুরু। 622 সালে হিজরতের পর মদিনায় মসজিদে নববীর এক কোণে ছাউনি তৈরি হয়, নাম সুফফা বা বারান্দা। যাদের ঘরবাড়ি নেই, গরিব সাহাবীরা সেখানে থাকতেন আর সারা দিন পড়তেন। এদের বলা হতো আহলে সুফফা। এটাই ইতিহাসে প্রথম আবাসিক মাদ্রাসা, থাকা খাওয়া ফ্রি, পড়া ফুল টাইম। আজকের কওমি মাদ্রাসার বোর্ডিং সিস্টেমের আদি রূপ আসলে এটাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় মুহাদ্দিস এখান থেকেই তৈরি। 8ম শতকে বাগদাদে আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ তৈরি করেন বাইতুল হিকমা, হাউস অফ উইজডম। সেটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি, যেখানে গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, রসায়ন, ভূগোল নিয়ে গবেষণা হতো। সেই সময়ের মুসলিম মনীষীদের নাম শুনলে আপনি চমকে যাবেন। মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি, বীজগণিতের জনক। তার লেখা বই আল জাবর, যা আজ অ্যালজেব্রা। আজকে আমরা কথায় কথায় যে অ্যালগরিদম শব্দটা ব্যবহার করি, তাও তার নাম অর্থাৎ আল খাওয়ারিজম থেকেই এসেছে। জাবির ইবনে হাইয়ানের নাম শুনে থাকবেন। তার পরিচয় আলকেমি। জাবির ইবনে হাইয়ানকে বলা হয় আধুনিক রসায়নের জনক। ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষার পদ্ধতি, পাতন প্রক্রিয়া তাঁরই আবিষ্কার। জ্যোতির্বিজ্ঞানী আল বাত্তানি সূর্য বছরের দৈর্ঘ্য নিখুঁতভাবে মেপেছিলেন 365 দিন 5 ঘন্টা 46 মিনিট 24 সেকেন্ড। ইবনুল হিসাম প্রথম প্রমাণ করেন আলো চোখ থেকে বের হয় না, বাইরে থেকে চোখে ঢোকে। আজকে যে ক্যামেরা তৈরি হচ্ছে, এই ক্যামেরার মূলনীতি তাঁরই দেওয়া। অপটিক্সের জনক বলা হয় তাকে। চিকিৎসা বিজ্ঞানে আবু বকর আল রাজি পৃথিবীতে প্রথম পেডিয়াট্রি বা শিশু রোগ নিয়ে বই লেখেন। ইবনে সিনার নাম কে না জানে? সারা পৃথিবীর মেডিকেল কলেজগুলোতে 600 বছর ধরে তার বই অবশ্য পাঠ্য ছিল। আল জাহরাবি আধুনিক সার্জারির জনক। 200-রও বেশি সার্জিক্যাল যন্ত্র আবিষ্কার করেন, যা আজও ব্যবহৃত হয়। ইবনে খলদুনের কথাই ধরুন, ইতিহাস সমাজবিজ্ঞানের জনক বলা হয় তাকে। তার মুকাদ্দিমা বইয়ে 400 বছর আগে তিনি অর্থনীতি, রাষ্ট্রের উত্থান পতনের তত্ত্ব দেন। 1227 সালে বাগদাদেই তৈরি হয় মুস্তানসিরিয়া মাদ্রাসা, যেখানে চিকিৎসা, গণিত, সাহিত্য, ব্যাকরণ, দর্শন এবং ধর্মীয় শিক্ষা একসাথে পড়ানো হতো। হারান মাদ্রাসায় পড়েছেন আল বাত্তানি, জাবির ইবনে হাইয়ানের মতো বিজ্ঞানীরা। মাদ্রাসা তখন ছিল বিশ্বের সিলিকন ভ্যালি।
এই তালিকা শেষ হবার নয়। অষ্টম থেকে 1400 শতক পর্যন্ত প্রায় 600 বছর ধরে মুসলমানরাই বিশ্ব সভ্যতার নেতৃত্ব দিয়েছে। মাদ্রাসায় কুরআনের পাশাপাশি চিকিৎসা, গণিত, দর্শন বাধ্যতামূলক ছিল। কিন্তু একসময় মাদ্রাসার এই পাঠ্যক্রম ছোট হতে হতে শুধু ফিকহ কেন্দ্রিক হয়ে গেল। তখনই পিছিয়ে পড়া শুরু। 1258 সালে মঙ্গোলরা বাগদাদ ধ্বংস করে। মুসলিম বিশ্বের জ্ঞান চর্চার সরকারি পৃষ্ঠপোষকতাও ধীরে ধীরে কমে আসে। এরপর আসে উপনিবেশের যুগ। 1857 সালে সিপাহী বিদ্রোহে ব্রিটিশদের কাছে মুসলমানরা হেরে যায়। তখন মাওলানা কাসিম নানুতাবি ভাবলেন অন্তত ধর্মীয় পরিচয়টা বাঁচাতে হবে। 1866 সালে দেওবন্দ মাদ্রাসা তৈরি হলো প্রতিরক্ষামূলক আবেগ থেকে। পাঠ্যক্রম রাখা হলো দার্সে নিজামি, যা মূলত ফিকহ এবং হাদিস কেন্দ্রিক। উদ্দেশ্য ছিল অন্তত মুসলিম পরিচয়টা বাঁচিয়ে রাখা। বাংলাদেশের যাত্রা শুরু 1901 সালে হাটহাজারী মাদ্রাসা দিয়ে। উদ্দেশ্য একই, সেফ পরিচয়। ব্রিটিশরা চলে